এবার বিয়েটা সেরে ফেল মেঘালয়। আমার থেকে যেহেতু তুই ৮ ঘন্টা ছোট, সেহেতু তোর উচিত আমার বিয়ের ৮ ঘন্টা পর বিয়ে করে ফেলা। কাব্যর উপরে একটা বালিশ ছড়িয়ে দিল মেঘালয়। কাব্য বালিশটা ধরে ফেলল, তারপর আস্তে আস্তে আবারও মেঘালয়ের দিকে ছুড়ে দিল। মেঘালয় বালিশটা ক্যাশ করে ধরে ফেলল, তারপর কোলের উপর 2 হাত রেখে বলল, বিয়ের দিন তারিখ ঠিক করার আগে মনে ছিল না তোমার? এখন কেন এসব কথা বলছো ভাই? বিয়ের মতো একটা কঠিন সিদ্ধান্তের সময় এত কিছু মনে থাকে নাকি? কাব্যের কথা শুনে মাহারিন এবং মেঘালয় দুজনে হেসে ফেলল। কাব্য আবার মাহারিনের দিকে তাকিয়ে বলল, মাসফি ভাইয়ের আসার ব্যাপারে কোনো কনফার্মেশন পেয়েছো মা? আজ রাতে ফ্ল্যাটে আসবে। মাসফির বইয়ের নাকি শরীর ভালো ছিল না, তাই ফিরতে দেরি হচ্ছে। বাহানা সব। এত লো ক্লাস মেন্টালিটি মেয়ের চক্করে তোমার ছেলে পড়ল কি করে? বিয়ের পর নিজে শ্বশুরবাড়িতে আসতে চায় না, না আসার জন্য তার হাজারটা অজুহাত তৈরি থাকে। কাব্যের কথা শুনে মহারিন দীর্ঘশ্বাস ফিরে বললেন, ভাইয়ের বইয়ের বদনাম করিস না কাব্য। আমার ভাইকে হয়তো ছেলের বইয়ের আদর নেই। মাঝে মাঝে হতাশ লাগে, 3টা ছেলে তো আল্লাহ পাক দিয়েছে, কিন্তু একটা মেয়ে যদি দিতেন, মনের দুঃখ মেয়ের কাছে বলতে পারতাম, গল্প করতাম। ছেলের বইয়ের সঙ্গে কি সব কথা বলা যায়? কেন কোন কথা কোনোভাবে ধরে মাইন্ড করে বসে থাকে। মেঘালয় তার মায়ের মনির মুখের দিকে তাকিয়ে রইল। কি নেই তাদের? সব আছে, কিন্তু তার মায়ের সারা জীবনের একটা অপেক্ষা, মেয়ে নেই। কাব্য এগিয়ে গিয়ে মহারানীর হাত ধরে বলল, আমরাই তোমার ছেলে, আমরাই তোমার মেয়ে। গল্প আমাদের সঙ্গে করবে মা। এই যে সারাদিনে এত শত ব্যস্ততার মাঝেও তোমার পাশে এসে কেন বসে? আমাদের গল্প তো তোমার সঙ্গে বলার জন্য, তোমার গল্প শোনার জন্য তো আমরা বসে থাকি। আগে 3 জন আসতে এই ঘরে, আমার মাসফি, কাব্য, মেঘালয়। মাসফি বিয়ের পর আর সময় পেল না এই ঘরে আসার। মাঝে মাঝে 2-4টা কথা বললে ফুরসত পেলে। তোরও বিয়ে হয়ে যাচ্ছে, তুই আর আসবি না হয়তো। তোর বাবা মারা যাওয়ার পর থেকে ধীরে ধীরে একান্তিতে অভ্যাস হয়ে যাচ্ছে রে। কাব্য আর মেঘালয় সন্দেহ হয়ে গেছে তাদের মায়ের কথা শুনে। মায়েরাও যে একদিন সন্তানকে কাছে পেতে ছটপট করে আজই প্রথম অনুভব করলো তারা। অথচ সন্তানের সময় কই মাকে দেওয়ার জন্য? অথচ এই মা একদিন সন্তানদের হাজারো কাজ এবং ব্যস্ততার ভিড়ে সময় দিয়েছে। ছোটবেলায় বুকে জড়িয়ে ঘুম পাড়িয়েছে, কত শত রাত নির্ঘুম কাটিয়েছে সন্তানের জন্য। আলো টিউশনে শেষ করে বাসায় ফিরে এলো। এখন ঘরের অবস্থা দুপুরের মতনই, স্বাভাবিক আছে। আফসার সাহেব টিভিতে নিউজ দেখছেন, সিতারা বেগম রান্না করছেন। আলো নিচেই ঘরে গিয়ে ব্যাগটা রেখে সোজা চলে গেল তার মায়ের কাছে। মা ভাত দাও। আলোর কথা শুনিয়ে জবাব দেয় না সিতারা। আলো দীর্ঘশ্বাস ছাড়লো। রান্নাঘর থেকে বের হয়ে যাবে ঠিক সেই মুহূর্তে সিতারা বেগম ডাক দিয়ে দারসারভাবে বললেন, টেবিলে রাখা আছে, খেয়ে নে, নয়তো আবার তোর বাপের কাছে গিয়ে বলবি সৎ মা ভাত খেতে দেয়নি। আলো দীর্ঘশ্বাস ছাড়লো। রোজ রোজ এমন কথা শুনতে শুনতে এখন গায়ে সয়ে গেছে। দুপুরে না খেয়ে এখন রাতের খাবার খেতে এসেও যদি একটু কথা শুনতে হয়, তাহলে আর কি বা বলার আছে আলোর? অবশ্য বাবাকে বলেও না এসব কথা, কিন্তু বাবা টের পায়ে যায়। কোনো মতে ভাত খেয়ে নিল আলো। তারপর বিয়ের কার্ডটা হাতে নিয়ে তার বাবার কাছে গিয়ে দাঁড়িয়ে রইল বেশ অনেকটা সময় ধরে। কাব্যসারের বিয়ের ব্যাপারটা নিয়ে একবার আলাপ করতে মন চাইছে তো আরেকবার বলতে মন চাইছে না, কিন্তু দাওয়াতে না গেলে কাব্যসার সত্যি সত্যি তার বাড়িতে চলে আসতে পারে, কারণ সে আর অনেকটা নির্জমন মসজিদে চলা মানুষ। কি রে, কিছু বলবি আলো? আফসার সাহেব টিভির পর্দা চোখে রেখে প্রশ্ন করলেন। আলো নিজেকে প্রস্তুত করলো কথাগুলো বলার জন্য। বিয়ের কার্ডটা আফসার সাহেবের দিকে বাড়িয়ে দিয়ে আলো। আফসার সাহেব টিভির পর্দা থেকে দৃষ্টি সরিয়ে কার্ডের উপরে রাখলো। তারপর খানিকটা দ্বিধাগ্রস্ত হয়ে কার্ডটা হাতে নিয়ে বলল, কার্ড? বিয়ের কার্ড? আমাদের কোচিং সেন্টারের যে অঙ্ক করাই সেই কাব্যসারের বিয়ের কার্ড। সবাইকে দাওয়াত করেছে, যাওয়ার দরকার নেই। আফসার সাহেব নিজের পাশে ইনভাইটেশন কার্ড রেখে জবাব দিলেন। আলো জানতো তার বাবা রাজি হবে না, সবাইকে স্যার কার্ড দিয়ে দাওয়াত করেছেন, কিন্তু আমাকে প্রায় জোর দিয়ে বলেছেন আমার বিয়েতে যেতেই হবে, যদি না যায় সেন নাকি আমাদের বাড়িতে চলে আসবে। আলোর কথা শুনে আফসার সাহেব আবারও কার্ড হাতে নিয়ে খুলে দেখলেন। তারপর আলোর দিকে তাকিয়ে বললেন, শুক্রবারে বিয়ে হবে। হ্যাঁ বাবা, গিফট কি দেওয়া যায়? ওনারা বিরাট বড় লোক বাবা, স্টুডেন্ট নাকি গিফট দেওয়া লাগবে না, ওনার বিয়েতে উপস্থিত হলেই চলবে নাকি? আফসার সাহেব চুপ করে রইলেন কিছুক্ষণ, তারপর দীর্ঘশ্বাস ছেড়ে বললেন,
চল তুই আর আমি আজ মার্কেটে যাই, নতুন ড্রেস কিনা লাগবে তো নাকি। আলো অবাক হয়েছে তার বাবার কথা শুনে। আলো চায়নি মুখে ফুটে, তার আগে কি করে তার বাবা বুঝতে পারলো যে তার আসলে নতুন ড্রেস দরকার। আলোর হুট করে মন চাইলো তার বাবাকে জড়িয়ে ধরতে, ঠিক যেভাবে ছোটবেলায় জড়িয়ে ধরতো কোনো বায়না পূরণ হওয়ার পর। আলোর আজ কেন যেন মনে হলো বড় হয়ে যাওয়ার আসলে বিরক্তকর। হঠাৎ মন চাইলে বাবা মায়ের সঙ্গে ঠিক ছোটবেলার মতো লেপ্টে থাকা যায় না, কেমন জড়তা কাজ করে। বাবা আছে বলেই তো বেঁচে আছে সে, নয়তো সে কবেই মরে যেত। বাপ বেটি মিলে কোথায় যাওয়ার পরিকল্পনা করছে। সিতারা বেগম রান্নাঘর থেকে প্রশ্ন করল। আফসার সাহেব টাওয়ালের প্যান্টের পকেটে ঢুকিয়ে পড়ল। আলো অনেকদিন হলো কোথাও যায় না, তাই ভাবলাম ওকে নিয়ে একটু বাইরে থেকে ঘুরে আসি। রোজই তো হাইটি কলেজে কোচিংয়ে যাচ্ছে, সেগুলো কি বাইরে যাওয়া হচ্ছে না? সিতারা বেগমের কথা জবাব দিতে ইচ্ছে করল না আফসার সাহেবের। পাশ কাটিয়ে চলে গেলেন আলোর ঘরের সামনে। ঠিক তখনই আলো বেরিয়ে এলো ঘর থেকে। মেয়েকে সঙ্গে নিয়ে আফসার সাহেব বের হয়ে গেল মার্কেটের উদ্দেশ্যে। পুরো মার্কেট খুঁজে মেয়ের জন্য চমৎকার একটা সাদা কাঁথা শাড়ি পছন্দ হলো আফসার সাহেবের। সোনালি পাড়ের সাদা শাড়ি, সোনালি জড়ি সুতার পদ্ম ফুল ফুটে আছে পুরো শাড়ি জুড়ে। আলো অবাক হয়ে তাকিয়েছিল অনেকক্ষণ, তারপর তার বাবাকে উদ্দেশ্য করে বলল, বাবা আমাকে এই রং শাড়িতে মানাবে না, অন্য রং দেখো। আফসার সাহেব মেয়ের কথায় ভাবার্থে মনে খুঁজলেন। পর মুহূর্তে যখন বুঝতে পারলেন, তখন আলোর মাথায় হাত রেখে মায়াখানা আদুরে সুরে বললেন, দিনের শুদ্র আলোতে যেমন আমরা বাস করি, ঠিক তেমনি রাতের নির্কশ আলো আঁধারেও আমরা বাস করি। যেখানে সৃষ্টিকর্তা তার পুরো সৃষ্টি একাংশ সাদা কালো রং দিয়ে রঙিন, সেখানে তোর এত হীনমান্যতা কেন? তোকেও তো সৃষ্টিকর্তা সৃষ্টি করছে। আলো তার বাবার দিকে তাকিয়ে রইল। মানুষটা এত চমৎকার গুছিয়ে কথা বলতে পারে, কথায় জাদুকর তার বাবা। এই যে হট করে আলোর মনে হচ্ছে শুদ্র রং গায়ে জোড়ালে দোষ কি? এই পৃথিবীর সকল রং সৌন্দর্য, ক্ষত সবাই তো সৃষ্টিকর্তার সৃষ্টি, মানুষকে পেরেছে সৃষ্টি করতে। দোকানদারের কাছে শাড়ির বিল মিটিয়ে আফসার সাহেব আলোর হাত ধরল। আলো চমকে গেল। আফসার সাহেব মেয়ের মুখের দিকে তাকিয়ে বলল, কালোর গভীরতা ছুঁয়ে যায় আত্মার অন্তঃস্থল, সাদা শুধু বহিক্য দ্রুতি এবং আকর্ষণের বস্ত্র মাত্র। আলো সেই কঠিন দুটো বাক্যের মানুষ বুঝতে চায়, কিন্তু বুঝতে পারে না। চল আজ আমরা ফুচকা খাই বাপ বেটি মিলে, তোকে নিয়ে শেষ কবে যে ঘুরতে বেরিয়েছিলাম মনে নেড়ে। আলো আফসার দীর্ঘশ্বাস ছাড়লেন। আলো আবার হঠাৎ করে কেন যেন কান্না পেল। তার বাবার এত আদরে, এত স্নেহে তাকে আগলে রাখা ঋণ কি কখনো শোধ করতে পারবে? আজ শুক্রবার, কাব্য এবং ইতির বিয়ে। ইতিমধ্যে জুম্মার নামাজের পর বিয়ের অনুষ্ঠান শুরু হয়েছে। মেহমান আসছে ধীরে ধীরে। কাব্যর কিছু কিছু স্টুডেন্টরাও চলে এসেছে। একটা রিক্সা এসে থামলো জিএসসি কনভেনশন সেন্টারের সামনে। প্রথমে নিতু নেমে এলো, তারপর আলো। নিতু সত্যি সত্যি বুলকারের একটা গ্রাউন্ড পরে এসেছে, আর আলো তার বাবা কিনে দেওয়া সোনালি পাড়ের সাদা শাড়ি। চোখের কোল ঘেঁষে কাজলের রেখা ফুটে আছে, চুলগুলো বেলি ফুলের বাঁধনে আটকে রাখা। গহনা বেনির মুখটার দিকে তাকিয়ে খানিকটা বিরক্ত হলো পুতুল। মুখ ঢেকচে কেটে আলোকে বলল, তোর কি কোনো বুদ্ধি শুদ্ধি নেই আলো? এত ফকফকা সাদা শাড়ি তোকে কি পরতে বলেছি? শুধু গায়ে জড়ালে হবে, মানানো সয় হতে হবে না? আলো খানিকটা চুপ রইল পুতুলের কথা শুনে, কষ্ট পেয়েছে বান্ধবীর কথা শুনে। তবু মুখে হাসি ফুটিয়ে পুতুলকে বলল, আমি তো জানি না আমাকে মানিয়েছে কিনা, কিন্তু আমার বাবা এখানে আসার আগে আমাকে শাড়িতে দেখে বলেছে আমাকে মানিয়েছে, সুন্দর লাগছে দেখতে। বাবা যেহেতু বলেছে, তাহলে আমাকে সত্যি শাড়িতে মানিয়েছে, কারণ আমার বাবা আমাকে ভীষণ ভালোবাসে এবং বাবার সে ভালোবাসার জোরই হয়তো বাবার চোখে আমাকে সুন্দর লেগেছে। এখন কেউ যদি আমাকে ভালো না বাসে, পছন্দ না করে, তাহলে হাজার সুন্দর দেখালেও ভালো লাগছে কিংবা মানিয়েছে বলবে না। সেখানে আমি তো কালো বটি। পুতুলের মুখের উপর কথাগুলো যেন থাপ্পড়ের মতো লাগলো, আর ওর কথাগুলো শুনে সে চুপসে যায়। মেয়েটা অতি বিচক্ষণতা মাঝে মাঝে পুতুলকে ভারী আশ্চর্য করে ফেলে। কাব্য এবং তার নববতী ইতির সঙ্গে আলো এবং পুতুল গিয়ে দেখা করলো স্টেজে। ইতি তো আলোর সঙ্গে পরিচয় হওয়ার পরেই বলে ফেলল, শূদ্র রঙে কৃষ্ণবতী। আলো ভীষণ লজ্জা পেল ইতির কথায়। এবার আলো পুতুলকে সঙ্গে নিয়ে নেমে পড়ল। হুট করে কারোর সঙ্গে আলো ধাক্কা লাগলো। আলো সরি বলতে বলতে মানুষটার মুখের দিকে তাকালো এবং যাকে দেখতে পেল তাকে দেখে আলো ভীষণ আশ্চর্য বোধ করলো।
আলোর সামনে দাঁড়িয়ে থাকা মানুষটা হট করে আলোর হাত শক্ত করে ধরল। তারপর নরম সুরে বলল, কেমন আছো তুমি? তুমি জানো না তোমাকে আমি এবং আমার ছেলে কত খুঁজছি। প্রায় হাল ছেড়ে দিয়েছিলাম তোমাকে পাবো না ভেবে, কিন্তু সৃষ্টিকর্তা আমাকে তার প্রতি নিরাশ করলেন না। অবশেষে তোমাকে আজ পেয়েছি আমি। আলোর সামনে সে দাঁড়িয়ে আছে সে স্রষ্টি রূপের নারী, যাকে কয়েকদিন আগে আলো সাহায্য করেছিল, যার ছেলে আলোর কাছে আলোর খোঁজ করতে গিয়েছিলেন বলে আলো মিথ্যার আশ্রয় নিয়েছিল। কিন্তু লাভ কি হলো? মা তোমাকে বড় চাচু ডাকছে। কেবিনের টাকার ব্যাপারে কি যেন জানতে। বাকি কথা বলতে পারল না মেঘালয়। তার মায়ের পাশে দাঁড়িয়ে থাকা সূত্ররাঙা শাড়িতে সেই মেয়েটিকে দেখে ভীষণ অবাক হলো মেঘালয়। কারণ মেয়েটার এক হাত তার মায়ের হাতের মুঠোয় বন্দি। কিন্তু আশ্চর্যের ব্যাপার হচ্ছে মেয়েটা আজ তার দিকে বিরক্ত চোখে তাকিয়ে আছে। কিন্তু কেন?